শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 8:30 মতো, আর আমার মেয়ে ঘুম থেকে উঠেই সবে মাত্র গেটের সামনে দাঁড়িয়েছে। তো আমি মামাম সোনার সঙ্গে কথা বলছিলাম, আর এখন এই যে দেখো চুলটা প্রথমে আমি বেঁধে দেব, কেননা চুলগুলো একদমই উল্টো পাল্টা হয়ে রয়েছে, ফুলে রয়েছে। তো এইভাবে থাকলে দেখতেও বেশ ভালো লাগে না, সেই জন্য ভাবলাম আগে চুলটা বেঁধে দিই, তারপর মেয়েকে ফ্রেশ করাবো। তো চলো তোমরা আজকের ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো রবিবার, আর বাবার বাড়িতে এসেছি শুক্রবার সন্ধ্যার সময়। দেখো 3 দিন কেটে গেল কিভাবে, কিছুই বুঝতে পারলাম না। তো এখানে আসলে সত্যি কথা বলতে কি করব কি না করব কিছুই বুঝতে পারি না, মানে কাজে কর্মে ব্যস্ত থাকি না। তো এইভাবে বসে থাকি, আবার হয়তো বিকালের দিকে একটু যাই কোনো বাড়ি। তো এই আর কি, না হলে এক্সট্রা করে কোনো কাজের তাড়া নেই যে বাড়িতে 9টার মধ্যে রান্না করতে হবে। তবে হ্যাঁ, মাম্মাম সোনার রান্না বান্না বা ওকে খাওয়ানো টাইম টু টাইম সমস্ত কিছুই করে থাকি, মানে যেখানেই থাকি না কেন, সেটা বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক। তো আমার মেয়ে এই সবে মাত্র ঘুম থেকে উঠেছে, চুলটা বেঁধে দিয়েছি, আর এখন জুতো নিয়ে এসেছে ঘরের থেকে যে পরিয়ে দাও, মানে ওকে নিয়ে এখন ঘুরতে যেতে হবে। আর এই সকালবেলায় কোথায় যাবো বলো তো ঘুরতে? আর এত সকালে কোথাও যেতে ইচ্ছা করে না, যতই বাপের বাড়ি হোক আর যেখানেই হোক না কেন। আবার এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, যেহেতু ওর জন্য খাবার রেডি করতে হবে, তো এই সমস্ত কাজকর্ম তো করতেই হবে। আর আমি গতকালকে ঘুম থেকে উঠেছিলাম একটু বেলা করে, কিন্তু আজকে একটু সকাল করেই উঠে গেছি। তো ফোনে অ্যালার্ম দেওয়া রয়েছে সেই সকাল 6টার, আর না হলে 6:30টার মধ্যে। তো সেই অ্যালার্ম বাজতেই থাকে, অফ করি না। আর একটু সকালে উঠেছি কেন বলো তো, ওই ভিডিও এডিট করতে হবে, তো ভাবলাম কি একটু সকাল করে এডিট করি, আর আপলোড বসাতে হবে। আর এখানে তো ওয়াইফাই নেই, আর বাড়িতে তো ওয়াইফাই আছে, তো 15 মিনিটের মধ্যে কি 10 মিনিটের মধ্যে আপলোড হয়ে যায়, কিন্তু এখানে সেটা হচ্ছে না। আপলোড বসাতে হলে অনেকক্ষণ আগেই বসাতে হচ্ছে, 2-3 ঘন্টা 4 ঘন্টা আগে বসাতে হচ্ছে। তো এই জন্যই একটু সকাল সকাল করে ঘুম থেকে উঠেছি, উঠেই আমি মানে ভিডিওটা এডিট করে নিয়েছি। আর এখানে এসে যে কি ভিডিও করব সেটাই বুঝতে পারি না, তবে চেষ্টা করছি, যা করছি তাই করার চেষ্টা করছি। মেয়ের জন্য এখন রান্না তুলে দেব, তার জন্য ফ্রিজ থেকে এখন আমি কাউ মিল্ক বের করে নিলাম, আর বাড়িতে আসার সময় আমি মিষ্টি এনেছিলাম, মিষ্টিও বের করে রাখছি। আমার মেয়ে এখন খেলা করতে ব্যস্ত, আর দেখো এই খেলনাগুলো আমার ব্যাগের মধ্যেই ছিল, কবে যে রেখেছি সেটাই মনে নেই। তো আমার মেয়ে বের করেছে, একদিনও হয়তো খেলেনি। তো এই খেলনাগুলো দিয়ে খেলতে বেশ পছন্দ করে, আর মেয়েকে কিনে দিয়েছিলাম। তো এই যে দেখো এখন আবার বসে বসে নিমকি খাচ্ছে। তো আমার মাই দিয়েছে, আমি বারণ করেছিলাম যে মা এখন নিমকি দিও না বাসি পেটে। কে কার কথা শোনে, বাড়িতে আসলে বোঝোই তো, মামা বাড়িতে আসলে মানে মেয়ের কথা তেমন একটা বেশি শুনতে চায় না, মানে নাতিদেরই বেশি ভালোবাসে, নাতি নাতনিদের। তো আমার ক্ষেত্রেও সেটাই। আর এই যে দেখো এখন বসে বসে খাচ্ছে, আর আমি আমার মেয়ের জন্য রান্নাটাও তুলে দেব। তবে এই যে 3 দিন এসেছি, আর বেশি দিন থাকবো না, আর খুব বেশি জোর হলে একদিন মতো থাকতে পারি, তারপরই বাড়িতে যাব। বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে জানো তো, তোমাদের তো দেখিয়েছি, বাড়িতে মিস্ত্রিরা রয়েছেন, তারপর আবার দোতলায় যেতে হবে, আমার খাটটা রং করতে দিতে হবে, তবে কোনো কিছুই হচ্ছে না। এই যে মাঝে একদিন বৃষ্টি হলো, ঝড় হলো, তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বলল কি যে মিস্ত্রি আসেনি, কাজকর্ম কিছুই হয়নি। ভেবেছি যে তুমি বাড়িতে যাবে আর এদিকে কাজকর্মগুলো কমপ্লিট করব, কিন্তু কিছুই হয়নি। তো মাম্মাম সোনা এখন খেলা করছে, আর এদিকে নিমকিও খাচ্ছে। আর একটু চা বানাতে বলবো মাকে, চা না খেলে ভালো লাগে না সকালের দিকে, এমনিতে কাজকর্ম নেই, তো ব্যস্তও নেই কোনো কিছুতে, সেই জন্য মাকে বলবো একটু চা বানাতে। আর আজকে হলো রবিবার, তো মাকে বলবো একটু মাংস আনতে। সোমবার দিন চলে যাব, আর সোমবার দিন তো নিরামিষ, আমার ভোলানাথের দিন, ওদিন আমি কোনো আমিষ জাতীয় খাবার খাই না, তো সেই জন্য আজকেই খাবো। আর
তোমাদের দাদাভাই আজ হয়তো দুপুরবেলায় আসতে পারে, যদি মা মাংস আনে তাহলে হয়তো আসবে। তো এসে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যা নাগাদ চলে যাবে। আমাদেরকে শুক্রবার দিয়ে গেছে তোমাদের দাদা ভাই, এখনো পর্যন্ত আসেনি। তো দুপুরবেলায় রান্না বান্না হবে, সেই জন্যই বলেছি যে অন্তত দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে যেও। তেমনভাবে আসতে চায় না, আসলে কাজে কর্মে ব্যস্ত থাকে, সেই জন্যই আসে না। তো যদিও আসে ওই দুপুরের দিকে খাওয়া দাওয়া করে আবার হয়তো চলে যায়, 1 ঘন্টা কি 2 ঘন্টা মতো থাকে, তারপর চলে যায়। তো এই যে দেখো আমি চাটা বানাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে মাকে বলবো চা বানাতে, তো পরে ভাবলাম কি আমিই বানাই। তো আমি এদিকে কাউ মিল্কটা ফুটিয়ে নিচ্ছি, তার পাশাপাশি চাটাও বানিয়ে নিই। তো আমার চা বানানো মায়ের বেশি পছন্দ হয় না। তো আমার মা চা বানায় একটু বেশি মিষ্টি দিয়ে, তো একটু লিকার বেশি হয়। তো আমার আবার ওরকম চা বানানোটা বেশি পছন্দ হয় না। আমি চা বানাবো একটু হালকা মিষ্টি হবে, আর চায়ের কালারটা একটু হালকা হালকা হবে, তো দেখতেও বেশ ভালো লাগে আর খেতে বেশ ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার মায়ের কাছে অতটা ভালো লাগে না। মায়ের চায়ের কালারটা হবে একটু কালো আর একটু মিষ্টি বেশি হবে, তেমনই পছন্দ হয়। তো আজকে আমি চা বানিয়েছি, আমার মা বলছে কি যে চা বানানো ভালো হয়নি। সবে মাত্র এই যে চা খেতে বসেছি, কতক্ষণ খাবো সেটাই ভাবছি। আগে মেয়ের জন্য রান্না করতে হবে, আর চা খেতে অনেকটাই সময় লেগে যায়। তো আমার মাম্মাম সোনা আমার পেছনে বসে, মানে বারান্দাতে বসেই খেলা করছে। আর মাকে বলবো যে মাংসটা ঝটপট করে নিয়ে আসতে, মানে মেয়ের রান্নাটা কমপ্লিট করে ওকে খাইয়ে দিয়ে তারপর আমি মাংস পরিষ্কার করে আরও কিছু টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো করে নেব। তো এগুলো তো করতেই হবে, আর দুপুরবেলায় রান্নাটা আমাকেই করতে হবে, বিশেষ করে মাংসটা তো আমাকে করতেই হবে। আর আজকে সকালবেলায় মেয়ের জন্য আমি ওটস রান্না করছি, মানে ওটস অ্যাপেলের পরেজ রান্না করছি। তো এদিকে অ্যাপেল গ্রেট করে নিয়েছি, তবে আজকে একটু মানে মোটা মোটা টাইপের গ্রেট করা হয়ে গেছে। বাবার বাড়িতে মা বাড়িতে একাই থাকে, বাবা তো আমাদের ছেড়ে অনেক দিন আগেই চলে গেছে, আর মা বাড়িতে একা থাকে। বোনের বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে। আমার 2 দাদা বাইরে থাকে, কাজে কর্মে ব্যস্ত থাকে, তো বাড়িতে থাকে না। 6 মাস পরে 9 মাস পরে বাড়িতে আসে। তো আমার মা বাড়িতে একাই থাকে। আমরা যখন আসি তখন মায়ের খুব ভালো লাগে। আর ওইদিকে দাদারাও ফোন করে বারবার করে যে বোনরা এসেছে বা বোন এসেছে, ওদেরও বেশ ভালো লাগে। ওরা বলে কি যে মায়ের কাছে থাক 10 দিন 15 দিন মতো। তো আমাদের আর থাকা হয় না, জানো তো, সংসার আছে, সংসার ফেলে কতদিন বা থাকবো। আর মাকেও বলি যে ও মা আমাদের বাড়ি চলো, গিয়ে থাকো 10 দিন। তো আমার মা না থাকতে চায় না, কেন জানি না, বলে আমার সংসার আছে, আমার বাড়ি ঘর আছে, কেনই বা থাকবো, যখন পারবো না তখন গিয়ে থাকবো। তো এটাই বলে আমার মা। তো যেতেও চায় না তেমন ভাবে। এই যে শিবরাত্রির অনুষ্ঠানের সময় গেছিল, 2 দিন মতো ছিল, এই যে চলে এসেছে। তো আর কবে যাবে তার কোনো ঠিক নেই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি এইদিকে মেয়ের জন্য রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি প্লেটে খাবারটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা হলেই তারপর মেয়েকে খাইয়ে দেবো। প্রথমে যে জামাটা মেয়ে পরেছিল সেই জামাটা ভিজে গেছে, একা একা জল খেয়েছিল, জল খেতে গিয়ে জামা ভিজে গেছে, তারপর এটা পরিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন খাওয়াতে এসেছি, তো খাওয়াতে আসলেই তো দুষ্টুমি শুরু হয়ে যায়, একদমই খেতে চায় না। তো ও দুষ্টুমিগুলো দেখতে দেখতেই মানে এতটা দেরি হয়ে যায়। মায়ের কাছে 3 দিন মতো এসেছি, মনে হচ্ছে কতদিন এসেছি। তো মনে হচ্ছে 1 মাস হয়ে গেছে এসেছি। আসলে কি বলতো, এখন আর ভালো লাগে না বাবার বাড়িতে থাকতে। আগে থেকেছি, মামাম হওয়ার আগে প্রচুর থেকেছি, 1 সপ্তাহ 10 দিন মতো থেকেছি, কিন্তু এখন থাকার পরিমাণটা কম হয়ে গেছে। আর যখন পড়াশোনা শিখবে তখন তো একদমই আসা হবে না, হয়তো যখন ছুটি ছাটা পড়বে তখন হয়তো আসবো। তো এটাই। আর এই যে দেখো খাবে না, দুষ্টুমি করতেই আছে যে খাবো না খাবো না। তো এইভাবে দুষ্টুমি করতে গিয়েই সময়টা চলে যায়। তো ওটস এমনিতে ভালো খায়, কেন জানি না খাবে না। ওই যে সকালের দিকে একটু নিমকি খেয়েছে যে, সেই জন্য পেটটা একটু ভর্তি হয়ে গেছে। মাকে বারবারই বলি যে ওকে নিমকি দিও না সকালের দিকে, তবুও ওই যে দিয়েছে, খেয়ে পেটটা ভর্তি করে ফেলেছে। আমার শাশুড়ি মা আজকে সকালবেলায় ফোন করেছিল, ফোন করে বলছে তোমরা বাড়িতে কবে আসবে। তো আমি বললাম কি আর একটা দিন মতো থাকি তারপর যাব। আর আমার মামাম সোনাকে বলছে যে দাদা তুমি কবে আসবে বাড়িতে, তুমি না থাকলে বাড়িতে একদমই মন টেকে না, ভালো লাগে না, বাড়িটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, তুমি থাকলে এত দুষ্টুমি করো আমাদের সঙ্গে, বাড়িটা ভরা ভরা থাকে। তো
তো আমি বললাম কি আর একটা দিন মতো আছি, তো তারপর চলে যাব। তো এটাই বলেছি। আর সত্যি বলতে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তারা যদি হঠাৎ করে না থাকে বা কোথাও ঘুরতে যায় তখন মানে বাড়ির যে সদস্যা থাকে তাদের খুব খারাপ লাগে। তো এই যে দেখো আমার মামাম সোনাকে ওর দিদুন লেস এনে দিয়েছে। তো আমার মা বাজারে গেছিল, তো সেখান থেকে বাজারে না সরি বাজার বললাম স্কুল মাঠে গেছিল। তো আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, ৬-৭টা বাড়ি পরেই। তো মাংস নিয়ে এসেছে আর মেয়ের জন্য এই লেস নিয়ে এসেছে। আর এই রসুনগুলো এখন আমি রোদ্রে দিয়ে দেবো। মা বলল কি এই রসুনগুলো কাঁচা রয়েছে, তো রোদ্রে দিয়ে দে। তো আমাদের ঘরের সামনেই এই জায়গাটা রয়েছে, পাকা জায়গাটা, এখানেই দিয়ে দিলাম। মেয়েকে সকালবেলায় খাওয়ানো হয়ে গেছে, এখন আবার স্নানের আগে কি খাবো তার টেনশন করছি, বা আবার দুপুরবেলায় কি খাবো সেটাও টেনশন করছি। তো এক খাবার হয়ে গেলে আর এক খাবারের টেনশন হয়। তো এটাই হচ্ছে ব্যাপার, বাচ্চা ছোট থাকলে এমনটা কিন্তু হয়েই থাকে। আর বড় হয়ে গেলে তখন আমরা যেটা খাবো তখন মেয়েও সেটা খাওয়া শিখে যাবে, তখন আলাদা করে অতটা টেনশন না করলেও চলে। আর এদিকে রসুনগুলো এখন আমি রোদ্রে দিয়ে দিয়েছি, আর সারাদিন রোদ খাবে। আর রসুনগুলো কাঁচা রয়েছে, যখন শুকিয়ে যাবে তখন আবার এতগুলো থাকবে না, একটু কম হয়ে যাবে। আর মা মাংস নিয়ে এসেছে, এখন আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তবে মাংসের গায়ে স্কিন রয়েছে, তোমাদের দাদা ভাই আবার পছন্দ করে না। মানে মাংসের গায়ে যদি স্কিন থাকে তো সেই স্কিন আলাদা করে রেখে দিতে হয়। তো তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না আর খেতে চায় না, মাংস খেতেই চাইবে না। তারপর আমি মাংসের গায়ের থেকে স্কিনগুলো আলাদা করে রেখেছি। এই যে দেখো যেগুলো রাখা যায় সবগুলোই রেখেছি, আর ২-১টা মতো বাকি আছে। আর যখন মাংস খেতে দেব তখন দেখে দেখে তুলে তুলে দেব। তো তোমাদের দাদাভাই জানো তো অনেক কিছু পছন্দ করে না খেতে, অনেক কিছু। আমি তো অনেক কিছু পছন্দ করি না, কিন্তু তার থেকে বেশি তোমাদের দাদাভাই আরও বেশি পছন্দ করে না। যেমন সামুদ্রিক মাছটা তেমন একটা পছন্দ করে না, সামুদ্রিক মাছের মধ্যে শুধুমাত্র ইলিশ মাছটা পছন্দ করে। আর হয়তো ওই যে চিংড়ি যদি হয় সামুদ্রিক চিংড়ি তাহলে পছন্দ করে, বাকি যে মাছগুলো আছে একটাও খায় না। তো আমাদের বাড়িতে নিয়ে আসে মাঝে মধ্যে আমার শ্বশুর মশাই সামুদ্রিক মাছ, তোমাদের দাদাভাই খায় না। তো আমি বেশ পছন্দ করি সামুদ্রিক মাছ খেতে। তো আমি মাংস ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো মা বলল কি ঘরটা আমি ঝাড় দিচ্ছি। তো আমি বললাম কি যে তোমার ঝাড় দিতে হবে না, তাহলে আমি ঝাড় দিয়ে একবারে স্নান করে তারপর ঘরে আসব। আমি এমন একটা মেয়ে জানো তো, কাজে কর্মে ব্যস্ত থাকতে সব থেকে বেশি পছন্দ করি। এখন এমন হয়েছে মানে বসে থাকতে ভালো লাগে না, কাজকর্ম করব, সেটা হালকা কাজ হোক বা ভারী কাজ হোক, ব্যস্ত থাকতে সব থেকে বেশি পছন্দ করি। তো ওই জন্য বাবার বাড়িতে এসেও টুকটাক করে কাজকর্ম করি। বসে থাকতে শুয়ে থাকতে একদমই ভালো লাগে না, সত্যি বলছি, মন থেকেই বলছি, একদম ভালো লাগে না এখন। তো যখন দাদারা থাকে বৌদি থাকে তখন রান্না বান্না করতে হলে আমিই করি। তো আমার দাদা বলে কি তুই রান্না কর, তোর হাতের রান্না খেতে ভালো লাগে। আর তখন বৌদিকে বলি যে তুমি সমস্ত কিছু গুছিয়ে দাও আর আমি বসে বসে রান্না করে দেব। তো ওই রান্নাটা করে দিই আর বৌদি গুছিয়ে দেয়। তো এইভাবেই কাজকর্ম করি। তো যাই হোক কবে আসবে ওরা কে জানে। আর হয়তো ১ বছর পরেই আসবে, না হয় কবে আসবে কে জানে, পুজোর সময়ও আসতে পারে। তো তেমনভাবে আসতে চায় না, কাজে কর্মে ব্যস্ত থাকে বোঝোই তো, বাইরে থাকে শুধুমাত্র টাকা ইনকামের জন্য, বাড়িতে আসলে তো হবে না। তো বাড়িতে জানো তো আমাদের মাঠের জমি আছে, চাষবাস করা যায়, তবে আজকাল কেউ না চাষবাস তেমনভাবে করতে চায় না। তো চাষবাসের প্রতি এখন সবার একটু অনীহা হয়ে গেছে। তবে আমার বাবা যখন ছিল মা চাষ করতো, মানে বাবা মা দাদা ছোটদা চাষ করতো, মানে একটু সাহায্য করতো। কিন্তু এখন আর চাষবাস করতে চায় না, ওইভাবে জমি জাতি রয়েছে, ভাগে দেওয়া রয়েছে, ওই বছর শেষে টাকা দেয় না হলে ফসল দেয় এই আর কি। তো এইভাবেই চলছে, তবে জমি থাকা লাভ আছে জানো তো। এই যে দেখো আমাদের জমিতে মানে ফসল হয় ৩টে ফসল হয়, ৩টে ফসলে টাকা পায় আমার মা বা ফসল পায়। তো জমি থাকা লাভ আছে না, খুবই লাভ। কেননা আমার শ্বশুরমশাই এখনো পর্যন্ত জমি চাষবাস করে। তো আমাদেরও অনেক জমি আছে, তোমাদের তো দেখাই। এই যে সামনে ১ মাস পরে আবার ধান উঠবে, অনেক ধান, তো তোমাদের তো তখন দেখাবোই। আবার কদিন আগে চলে গেল, মানে অনেক সরিষা উঠেছিল, তো অনেক সরিষা বিক্রিও করে দিয়েছে, আবার সারা বছরের জন্য আমরা তেল খাবো, তো সেই সর্ষেও রেখে দিয়েছে। আর এদিকে দেখো মেয়ের জন্য আমি মৌসুম্বি লেবুর রস বের করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপেই। তবে হাত দিয়ে চেপে বের করতে কি যে কষ্ট হয়, হাতটা পুরো ব্যথা হয়ে যায়, তবুও মেয়েকে খাওয়াতে হবে এই আর কি। তো মেয়েকে বলছি এসো খাইয়ে দিই, তো বসে পড়ে একদমই খাবে না, এক প্রকার জোর করেই এইভাবে মানে কোলের মধ্যে নিয়ে মেয়েকে এখন আমি খাইয়ে দেবো।
আমার মেয়ের শরীরটা ভালো আছে, স্বাস্থ্যটা ভালো আছে শুধুমাত্র আমার প্রচেষ্টায়। কেন বলবো? আমার মেয়ে কিন্তু বেশিরভাগ সময় খেতে চায় না। এখন এই যে রিসেন্ট খেতে চায় না। আমি যদি হাল ছেড়ে দিই যে ওকে খাওয়াবো না, যেটুকু খেয়েছে ছেড়ে দিই, খাওয়াবো না। তাহলে কিন্তু ওর শরীর থাকবে না, শরীরটা ভেঙে যাবে, রোগা হয়ে যাবে। তো আমি চেষ্টা চালিয়ে যাই, আমি সময় নিয়ে ওকে খাইয়ে দিই খাবারগুলো একদম টাইম টু টাইম। সেই জন্য ওর শরীর স্বাস্থ্য দুটোই ভালো আছে। তো মাঝে একটু শরীর খারাপ হয়েছিল, ওই যে ঠান্ডা সর্দি লেগেছিল, একটু জ্বর হয়েছিল, পটি হয়েছিল, তার জন্য শরীরটা হালকা একটু ভেঙে গেছে, তবে ঠিকঠাকই আছে। তো এই যে মেয়েকে মৌসুম্বি লেবুর রস খাইয়ে দিয়েছি জোর করে। তো তারপর ওকে এখন আমি স্নান করাবো। তো এই যে জল নিয়ে নিচ্ছি ওর বাথটবে, তো উঠানের মধ্যে এখন ওকে স্নান করাবো। আর কি বলতো, আমি আমার মেয়েকে স্নান করাই এই গরমের দিনে হালকা একটু গরম জল এর মধ্যে দিই। আর হালকা একটু গরম জল এই কারণেই দিই যাতে জলের যে ঠান্ডা ভাবটা, সেই ঠান্ডা ভাবটা যাতে না থাকে। আর ওই ঠান্ডা জলের মধ্যে মেয়েকে আমি স্নান করাতে চাই না। আমি দেখি জলটা ওর গায়ে দিলে যাতে ওর গায়ে কাটা না দেয়, সেই টাইপের জল আমি দিই। তো জলের গায়ে যে ঠান্ডা ভাবটা সেটা কেটে যায়। তো এখানে এসে তো জল রোদ্রে দেওয়া হয়নি, সেই জন্য হালকা একটু গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি। আর বাড়িতে থাকলে বাথটবের মধ্যে জল দিয়ে দিই, সেই জলেই এখন স্নান করিয়ে দিই। তো এই যে দেখো স্নান করাতে নিয়ে চলে এসেছি, আর স্নান করানো হয়ে গেলেই তারপর ওকে রেডি করিয়ে আমি ঘুম পাড়িয়ে দেব। তারপর দুপুরে রান্না বান্না যা আছে মাকে একটু হেল্প করে দেব। গত বছর এই সময় আমরা তারকেশ্বরে গেছিলাম। হঠাৎ করে কেন জানি না মনে পড়লো। আমার মেয়ের 18 মাসের চুল দিতে গেছিলাম। তো এই যে দেখো কত বড় হয়ে গেছে মামামের চুল। তবে কেটে দিতে হবে। এখন কাটবো না, বেশ কিছুদিন পরেই কাটবো। আর এখন তেমনভাবে গরমটা পড়েনি। গরম পড়েছে কিন্তু ওই যে জ্যৈষ্ঠ মাসের গরম সেরকম পড়েনি। তো কিছুদিন বাদেই কেটে দেব। আর বড় চুল দেখতেও বেশ ভালো লাগে, সেই জন্য রেখে দিয়েছি। তো দেখা যাক কবে কাটি। আর এই যে দেখো মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি। আর এই যে এখন এই সুতির যে টেপগুলো, এই টেপগুলো কিনে দিয়েছে তোমাদের দাদা ভাই। তো গরমের জামা এখনো পর্যন্ত তেমন ভাবে কেনা হয়নি, কিনবো কিছুদিন বাদেই। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর মামাম সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মামাম ঘুমোচ্ছে। আর দুপুরবেলায় কি রান্না করব সেটা ভাবছি। তবে আমার মা আজকে সকালবেলায় মাংস নিয়ে এসেছে, আর মাছও আছে। তো ভাবছি কি রান্না করব। তো কালকে ভাবছি চলে যাব বাড়িতে, তো মাংস যখন এনেছে মামাম সোনার জন্য একটু মাংস রান্না করব। তো দেখা যাক কতদূর কি হয়। আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর স্নানটা সেরে নিয়েছি, বেশ ভালো লাগছে, একদম ফ্রেশ অনুভূতি হচ্ছে। তো চলো দেখতে থাকো। সবেমাত্র রান্না করতে এসেছি, আর আমার মেয়ে ঘুম থেকে উঠে এই যে দেখো গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখনো রান্না কমপ্লিটই করতে পারিনি। প্রথমে ভেবেছিলাম মাংস রান্না করব, কি করব জানি না। তো ঘুম থেকে উঠে গেছে আর ঘুমোবেও না। আর এদিকে রসুনগুলো এখন আমার মা আর আমার মেয়ে তুলছে। তো এই হচ্ছে ব্যাপার, কি করে কি করব সেটাই ভাবছি। একটু দেরি করে ঘুম থেকে উঠলে তাহলে সমস্ত রান্নাই কমপ্লিট করতে পারতাম। আর আজকে আমি কাঠের উনানেই রান্না করছি। মা বলেছিল যে গ্যাসের উনানে রান্না কর, তো আমি বললাম যে মাংস আমি কাঠের উনানেই রান্না করতে বেশি পছন্দ করি, কাঠের উনানেই করব। তো কাঠের উনানে এই যে রান্না করছি, এত পরিমাণে গরম কি আর বলবো, তবুও রান্না করতেই হবে। আর এদিকে আমাদের জন্য মাংস রান্না করছি, আর মেয়ের জন্য মাংস রান্না হয়নি। এইদিকে রান্না করছি, আবার মেয়ের জন্য রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো ভাবলাম কি তাহলে মেয়ের জন্য একটু হালকা পাতলা করে শিঙি মাছ দিয়ে তরকারি রান্না করে দিই, তাই করছি। মানে প্রথমে আমি রান্না করে ফেলেছি মেয়ের জন্য, তারপর এদিকে মাংস রান্না করছি। আর মাংসের মধ্যে আজকে আমি রসুন দিয়েছি। মাংস কষানো হয়ে গেছে, তারপর ওর মধ্যে জল দিয়েই আমি চলে এসেছি মেয়েকে খাওয়াতে। তো মাকে বললাম মাংস তুমি দেখো, এদিকে মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আমি আবার যাচ্ছি। তো মামাম সোনার জন্য ভাত নিয়ে নিয়েছি, আর এদিকে এখন তরকারি নিয়ে নিচ্ছি। এখানে ডাঁটা আর আলু দিয়ে আমি পাতলা করে তরকারি রান্না করেছি। আমাদের বাড়িরই ডাঁটা, আমার মা সবজি লাগিয়েছে সেখান থেকেই তুলেছি। তো এই যে দেখো তরকারি রেডি, আর ভাতটাও নিয়ে নিয়েছি। চলো এখন মেয়েকে ঝটপট করে খাবারটা খাইয়ে দিই। কতক্ষণ লাগবে খেতে কে জানে, তবে খাবারটা খাইয়ে দিয়ে আবার যাব রান্নাঘরে।
আমাকে একজন দিদিভাই জিজ্ঞাসা করেছো যে আমার মাম্মাম সোনার বয়সী তোমার একটা বাচ্চা আছে, তো একই সমান বয়স, তো আমার মাম্মাম সোনার ওজন কত, মানে বর্তমান ওজন কত সেটাই জিজ্ঞাসা করেছো। তো দেখো আমার মাম্মাম সোনার ওজন কত সেটা আমি বলতে পারছি না, মানে আপাতত আমি জানি না। কিছুদিন আগে, কিছুদিন তাও, মানে মাম্মামের বয়স যখন 2 বছর 2 মাস বয়স ছিল তখন ওর লাস্ট আমি ওজনটা চেক করেছিলাম, তখন ওর ওজন ছিল 15 কেজি, মানে 15 কেজি ছিল। তো তারপরে আমি ওজনটা তেমনভাবে চেক করিনি, এমনি হয়তো ওজন মেশিনের উপর মাম্মাম দাঁড়াতো, তো সেইভাবে আমি দেখিনি যে কত কেজি। তবে তুমি যখন জিজ্ঞাসা করছো যে মামামের ওজন কত, তাহলে আমি পরে একসময় না হয় দেখিয়ে দেব। তো এখন আমি বাবার বাড়িতে রয়েছি, সেই জন্য পারছি না বলতে। আমি যখন বাড়িতে যাব তখন অবশ্যই আমি এই প্রশ্নের উত্তর দেব। আর তোমাদের কাছে আরেকটা কথা আমি জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে আমার মেয়ের বর্তমান ওজন কত, সেটা কি আমার বলা ঠিক হবে কি ভুল হবে, সেটা অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, এই যে দেখো এখন বিকাল বেলায় মেয়েকে রেডি করিয়েছি। তো এখন একটু যাব একটা দিদা বাড়িতে, তো ঘুরু ঘুরু করতে যাব, আর সারাটা দিন বাড়িতে রয়েছি, একটু ঘুরতে যাব। আর তোমাদের দাদা ভাই বাড়িতেই রয়েছে, মানে ঘুমিয়ে রয়েছে। তো তোমাদের দাদা ভাই দুপুরবেলা এসেছিল, তো এখন ঘুমিয়ে রয়েছে, তো আমরা একটু আসলাম ঘুরতে। তো এই যে আবার বাড়িতে চলে এসেছি, মা চা বানিয়েছে, এখন তোমাদের দাদাভাই খাচ্ছে, ও একটু বাদেই বেরিয়ে যাবে। তো এখন আমি চা খাবো। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।